বাংলাদেশের মুভি এখন অনেক বড় কয়েকটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, যেগুলোর সমাধান না হইলে আমাদের ফিল্ম কোনোদিনই সত্যিকারের উন্নতির মুখ দেখবে না। সারা জীবন এই প্রিন্স আর রাক্ষসের মতো মুভি নিয়ে পড়ে থাকতে হবে। তো চলুন আজকে সেই সমস্যাগুলো নিয়ে কথা বলি, আর সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেটা নিয়েও আলোচনা করি। কেমন আছেন সবাই? আপনারা দেখছেন সিনেমিক্স। চলুন শুরু করা যাক। তো প্রবলেম ডিসকাস করার আগে প্রথমেই বলে নিই, কারণ অনেকে কমেন্ট করবে। নিঃসন্দেহে আমাদের সিনেমা গত কয়েক বছরে ভালো ইমপ্রুভমেন্ট করেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কিছু নতুন ডিরেক্টরদের কারণে হাওয়া, দাগি, উৎসবের মতো মুভি আমরা গত কয়েক বছরে দেখেছি, কিন্তু এই ঈদে রিলিজ হওয়া প্রিন্স মুভি আমাদের বুঝিয়ে দেয় আমাদের সিনেমা এখনো কত পেছনে পড়ে আছে তার কিছু কোর প্রবলেমের কারণে, যেগুলো সমাধান না হলে যত ভালো মুভি বানানো হোক ফিল্ম ইন্ডাস্ট্রি পেছনেই পড়ে থাকবে। তো চলুন একটা একটা করে এই সমস্যাগুলো নিয়ে কথা বলি। প্রবলেম 1, ঈদের মুভি। বাংলাদেশের ফিল্মের সব প্রবলেমের মধ্যে অন্যতম হলো বেশিরভাগ মানুষ শুধু ঈদেই হলে গিয়ে মুভি দেখে। ঈদ ছাড়া মানুষ তেমন একটা হলে গিয়ে মুভি দেখতেই চায় না, যার কারণে সবগুলো বিগ বাজেট মুভি একসাথে ঈদেই রিলিজ করা হয়। এইবার ঈদের মুভি লিস্টটা একবার দেখেন। প্রিন্স, দম, প্রেসার কুকার, বনলতা এক্সপ্রেস এবং রাক্ষস, 5টা বিগ বাজেটের মেইন স্ট্রিম কমার্শিয়াল মুভি রিলিজ হয়েছে একই সাথে একই দিনে। কি বলবো, যাই হোক। এবং এর মধ্যে হয়তো শুধু প্রেসার কুকার বাদে সবগুলো মুভির অডিয়েন্স কিন্তু মোটামুটি একই। শাকিব খান আর নিশোর ডাইহার্ড ফ্যানগুলো বাদ দিলে বাংলাদেশে এমনিতেই হলের সংখ্যা খুব কম। তারপর যদি আবার একসাথে 5টা মুভি রিলিজ হয় তখন যে কোনো একটা মুভি অবশ্যই যথেষ্ট হল পাবে না। ফলাফল, অডিয়েন্স এর ভালো লাগলেও কিছু মুভি যথেষ্ট আয়ের মুখ দেখতে পায় না। এই ঈদে রিলিজ হওয়া মুভির মধ্যে প্রিন্স আর রাক্ষস ছিল অতি অখাদ্য, এবং মুভি রিলিজের 1 মাসের মধ্যেই অডিয়েন্স সেটা বুঝিয়েও দিয়েছে। কিন্তু দম আর প্রেসার কুকার এই দুইটা মুভি ভালো হওয়ার পরেও বক্স অফিসে কিন্তু একটু পিছিয়েই রয়েছে। আমি বলতেছি না যে এই মুভিগুলো একদমই আয় করে নাই, কিন্তু যতটা কামাই করা উচিত ছিল এই মুভি দুইটার ততটা কিন্তু করতে পারেনি। পৃথিবীর অন্য কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু এরকম কিছু হয় না। মানে একবার চিন্তা করেন, ইন্ডিয়াতে যদি শাহরুখ খান, আমির খান, প্রভাস, রণবীর কাপুরের মুভি একসাথে রিলিজ হতো তাহলে কেমন হতো? অথবা প্রেসার কুকার বা দম যদি ঈদে রিলিজ না হয়ে অন্য সময় আলাদা আলাদাভাবে রিলিজ হইতো তাহলে কেমন হইতো বক্স অফিসে? এবার প্রশ্নটা হলো, এর সমাধান আসলে কি? দেখেন, আমার মতে এই সমস্যার সমাধান হওয়ার জন্য দুইটা কাজ করতে হবে। প্রথমত, ঈদের সিজনের বাইরেও হলে গিয়ে মানুষকে মুভি দেখতে উৎসাহিত করতে হবে, যেটা সম্ভব একমাত্র ঈদ ছাড়া কোয়ালিটিফুল মুভি রিলিজের মাধ্যমে। কারণ দেখেন, ঈদে যে অন্যান্য সময়ের চেয়ে বেশি মানুষ হলে যাবে সেইটা কিন্তু স্বাভাবিক। আসল সমস্যাটা হইল বাংলাদেশের খুব কম সংখ্যক মানুষ আসলে হলে গিয়ে ছবি দেখে, কারণ বাংলা সিনেমার প্রতি মানুষের কোনো বিশ্বাসই নাই, যার কারণে ঈদে কিছু মানুষ হলেও অন্যান্য সময়ে হল পড়ে থাকে একদম ফাঁকা। হলে গিয়ে মুভি দেখাটাকে মানুষ ঈদের সময় ঘোরাঘুরির অংশ হিসেবে দেখে। এর থেকে বেরিয়ে এসে যদি মানুষ আসলেই শুধু একটা মুভি দেখার জন্য হলে যায় তাহলে ঈদ ছাড়াও হলে মানুষের সংখ্যা বাড়বে যদি আমাদের মুভির মানটা ভালো হয়। সেটা সম্ভব একমাত্র বাংলা মুভির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে এনে। গত কয়েক বছরে যেটা একটু একটু হতে শুরু হয়েছে, কিন্তু এখনো অনেক কাজ বাকি। ভালো মুভির পাশাপাশি আরেকটা যে কাজ করতে হবে সেটা হলো হলের সংখ্যা বাড়ানো। আগেই বলেছি বাংলাদেশের হলের সংখ্যা খুবই কম। এক সময় যেখানে হলের সংখ্যা ছিল 1000-এরও বেশি, সেখানে আজকে বাংলাদেশের হলের সংখ্যা 100-রও কম। একে তো 4-5টা মুভি একসাথে রিলিজ হয় ঈদের সময়, অন্যদিকে হলের সংখ্যা কম হয় অনেক সময় মুভির টিকিটই পাওয়া যায় না। যে কোনো একটা মুভি বেশি পপুলার হয়ে গেলে অন্যান্য মুভিগুলো তেমন একটা স্ক্রিনই পায় না, যেটা কিন্তু এইবার হয়েছে বনলতা এক্সপ্রেসের কারণে। দম আর প্রেসার কুকার এই দুইটা মুভিকেই সাফার করতে হয়েছে বক্স অফিসে। তো হলের সংখ্যা বৃদ্ধি আর ঈদে বাইরে রিলিজ, এই দুইটার মাধ্যমে অলরেডি বাংলাদেশের মুভির খুব বড় একটা সমাধান করা সম্ভব, কিন্তু এছাড়াও আরো প্রবলেম রয়েছে। প্রবলেম 2, তাড়াহুড়া করে বানানো মুভি। আমাদের ডিরেক্টর প্রডিউসারদের কিসে এত ব্যস্ততা থাকে জানি না, অনেক সময় না বেশিরভাগ সময় মনে হয় মুভিগুলো খুবই রাশ, মানে তাড়াহুড়ার মধ্যে বানানো ফিল্ম। এমনকি অনেক সময় কুরবান ঈদে রিলিজ হওয়া মুভির শুটিংই শুরু হয় রোজার ঈদের পরে। একবার চিন্তা করেন, মানে মাত্র 2 মাস 10 দিনের মধ্যে একটা মুভির শুটিং, এডিটিং, সাউন্ড, ভিএফএক্স সবকিছুর কাজ শেষ করা হয়। তো এমন হলে মুভির কোয়ালিটি কেমন হবে সেটা আপনি নিজে আন্দাজ করে নেন। এবং অডিয়েন্স কিন্তু এখন আর আগের মতো বোকা না, তাড়াহুড়ার মধ্যে করা মুভি দেখলেই কিন্তু বোঝা যায়। আপনি যদি শাকিব খানের রাজকুমার আর প্রিয়তমা মুভির সেকেন্ড হাফটা দেখেন তাহলে কিন্তু বুঝবেন যে কত তাড়াহুড়ের মধ্যে লাস্ট মোমেন্টে বানানো হয়েছে এই মুভি দুইটার সেকেন্ড হাফ। এবং আমাদের মুভি এতটাই তাড়াহুড়োর মধ্যে বানানো হয় যে অনেক সময় মুভির ট্রেলারই দেওয়ার সময় থাকে না, আর যদিও বা ট্রেলার দেওয়াও হয় তাহলেও দেওয়া হয় মুভি রিলিজের একদিন আগে কোনো রকম কোনো একটা ট্রেলার বানিয়ে। এইবার প্রিন্সের ট্রেলারে এত ঝামেলা ছিল যে এটা নিয়ে লিটারেলি ট্রোলিং শুরু হয়ে গিয়েছিল।
কিছু ডিরেক্টর আছেন যারা আবার কয়েক বছর সময় নিয়ে নেন একটা মুভি বানাইতে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এইটার উল্টাটাই হয়। তো ডেফিনেটলি হয়তো মুভির কাজ আগে থেকে শুরু করতে হবে, অথবা প্রতি ঈদে মুভি রিলিজের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। প্রবলেম 3, ডাবিং। ডাবিং শব্দটা শুনলে অনেকের মাথায় প্রথমে যে জিনিসটা আসে সেটা হলো সাউথ ইন্ডিয়ান মুভি হিন্দি ডাবিং। কিন্তু ডাবিং শুধু যে এক ভাষার মুভি অন্য ভাষায় ট্রান্সলেট করার জন্যই হয় তেমনটা কিন্তু না। যারা জানে না তাদেরকে বলে রাখি, আমাদের মুভিতে অ্যাক্টররা যখন শুটিং এর সময় ডায়লগ বলে সেই সাউন্ড কিন্তু মুভিতে ইউজ করা হয় না। শুটিং শেষে আবার সেই অ্যাক্টররা একটা সাউন্ড স্টুডিওতে গিয়ে একই ডায়লগ আবার রেকর্ড করে ভালো মাইক্রোফোনের সামনে, যাতে মুভিতে ডায়লগের সাউন্ড কোয়ালিটি ভালো হয়। কিন্তু সমস্যা হলো আপনি যতই চেষ্টা করেন না কেন, সত্যিকারের শুটিং এর সময় সেটে বলা ডায়লগ কখনোই পরে রেকর্ড করা ডায়লগের মতো হবে না। যেমন ধরেন একটা ইমোশনাল সিন হচ্ছে অন্য একটা অ্যাক্টরের সাথে, তো সেই সময় যে ইমোশনাল মোমেন্ট তৈরি হবে তখন একটা ডায়লগ দেওয়ার সময় সেটা কিন্তু একদম মন থেকে আসবে এবং শুনতেও খুবই ন্যাচারাল ফিল হবে। কিন্তু একই মোমেন্ট কিন্তু কখনোই একটা সাউন্ড স্টুডিওতে পরে ক্রিয়েট করা সম্ভব না। এটা একটা ছোট জিনিস মনে হতে পারে, কিন্তু আপনি যদি একবার জিনিসটা ধরতে শিখে যান তাহলে এরপর থেকে যখনই ডাবিং করা কোনো সিন দেখবেন তখন সেটা আপনার অনেক কানে ধরবে। এবং এই কারণেই আপনি দেখবেন বাংলা সিনেমার বিশেষ করে সাপোর্টিং ক্যারেক্টারের ডায়লগ একটু বেখাপ্পা মনে হয়। কাকের মাংস কাক খায় না ডাবলা ভাই, আমাদের মাঝে ব্যবসা নিয়ে সংঘর্ষ থাকতে পারে। মনে হয় যে তারা ডায়লগটা কেমন যেন মিল খাচ্ছে না তাদের চেহারার এক্সপ্রেশনের সাথে। কিন্তু যে আমাদের শত্রু তাকে তো আমরা একসাথে শেষ করতে পারি। এবং সেটার একমাত্র কারণ হচ্ছে কিন্তু এই ডাবিং। তো এখানে সলিউশন কি? সলিউশন হচ্ছে ডাবিং না করে শুটিং এর সময় বুম মাইকের মাধ্যমে অ্যাক্টরদের ভয়েস ক্যাপচার করা। কিন্তু অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রি যখন অনেক আগে থেকে এরকম অনসেট সাউন্ড ইউজ করতে শুরু করেছে, এমনকি ইন্ডিয়াতেও এই ধরনের কাজ করা হয়েছে। বড় কমার্শিয়াল মুভির পর্দায় প্রথম যে মুভিটা করা হয়েছে সেটা ছিল আমির খানের লাগান। সেটা রিলিজ হয়েছিল 2001 সালে, অর্থাৎ আজ থেকে 25 বছর আগে। সেখানে আমরা এই 2026 সালে এসেও ডাবিং নিয়ে পড়ে আছি। তা না হলে বাংলা মুভিতে কখনোই সেরকম ইন্টারন্যাশনাল লেভেলের ফিলটা আসবে না। প্রবলেম 4, মেশিন গান। সিরিয়াসলি এই মেশিন গান মনে হয় বাংলাদেশের সিনেমার ধ্বংস করে দিবে। সবকিছুর একটা লিমিট থাকে। সেই যে KGF চ্যাপ্টার 2-তে রকি ভাই মেশিন গান চালাইছে, তারপর সেটা অ্যানিমেলে ব্যবহার হয়েছে, তারপর থেকে মনে হয় আমাদের দেশে মেশিন গান ছাড়া কোনো অ্যাকশন মুভি বানানো সম্ভব না। তুফান, ইনসাফ, বরবাদ, এখন আবার প্রিন্স, এই সবগুলো মুভিতে মেশিন গানের ব্যবহার দেখা গিয়েছে। এটার মাধ্যমে আমি যে জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো, একটা জিনিস একবার চলে গেলে সেটা নিয়েই আমরা পড়ে থাকবো আগামী 5-10 বছর। চেঞ্জ আনার মতো মাইন্ডসেট মনে হয় কারোই নাই। আর সেটা যদি ইন্ডিয়ান মুভির থেকে কপি করে আনা কোনো জিনিস হয় তাহলে তো কথাই নাই। কেন ইন্ডিয়াতে একটা জিনিস চললে সেটা নিয়ে আমাদের পড়ে থাকতে হবে কেন? ভাই, বাংলা মুভির প্রবলেম নিয়ে কথা বলতে গেলে আসলে বলে শেষ করা যাবে না। তাই আজকের মতো এই পর্যন্তই। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিও নিয়ে আপনার মতামত কমেন্টে জানান। প্রভাসের ক্যারিয়ারের ডাউনফল কিভাবে হলো সেটা নিয়ে ভিডিও দেখতে চাইলে স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করুন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।